সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। আরেকজন অতিথি অধ্যাপক আনু মোহাম্মদ, বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি অল্প দূরে আছেন, সহসাই আমাদের সঙ্গে যোগ দেবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। তবে আমি শুরু করি। ববি হাজ্জাজ, আপনাকে স্বাগত। অনেক দিন বাদে আপনার সঙ্গে দেখা হচ্ছে। তো শুরুটা আমি এইভাবে করতে চাই, 2024-এর একদিন আগে, বছরটা শেষ হতে যাচ্ছে, ঘটনাবহুল, মানে এই শতাব্দীর মধ্যে এই ধরনের ঘটনা কম ঘটে যে এটা বাংলাদেশে ঘটে গেছে। তো অনেক নাটকীয়তা হচ্ছিল, এখনও আছে। স্বৈরশাসনের পতন হয়েছে, অনিশ্চয়তা ভর করেছে আমাদের মধ্যে। অর্থনীতি অনেকটাই স্থবির, ব্যবসা বাণিজ্য একই অবস্থা, জনমনে নানা অস্বস্তি। তারপরে আছে, সব মিলিয়ে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি, এটা একটা প্লাস পয়েন্ট, এটা একটা বলতে হবে। আপনার দৃষ্টিতে আপনি কীভাবে দেখেন? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রদীপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক বছর পর, অনেক দিন পর আপনার সাথে দেখা। আপনার এই শোটাও বিগত সরকারের আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন আবার যে আপনি যেটা বাক স্বাধীনতার কথা বললেন, তো আপনাকে, আপনার বাংলা ভিশনের সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। এখন আপনি খুব সুন্দরভাবে মোটিভে ডিসক্রিপশনটা দিয়েছেন যে 2024 সালে যা কিছু ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসে, এটা অবভিয়াসলি ইউনিক, এবং শুধু বাংলাদেশের ইতিহাসে না, এই বছর বা এই দশকে এই ধরনের ঘটনা এত বড়ভাবে এরকম খুব কমন না, বিশ্বব্যাপী। এবং এখানে আমাদের বিশাল প্রাপ্তি, মানে প্রথমত জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে যা আমরা পেয়েছি, অলমোস্ট 16 বছর অপেক্ষার পর, এবং অনেক আন্দোলন, এর মধ্যে অনেক আন্দোলনের মধ্যে আপনি তো ক্লোজলি দেখেছেন, বিশ্লেষণ করেছেন, সমালোচনা করেছেন অনেকভাবে, হয়তো অনেক আন্দোলনের সাথে আপনিও আপনার জায়গা থেকে সাপোর্ট করেছেন, জড়িত ছিলেন। তো এইসব আন্দোলনের ফাইনালি আমরা রেজাল্ট পেলাম এই জুলাই আগস্টে। তো এইসব আন্দোলনগুলো তো একটা কারণে ছিল, মানে একটা সরকার ব্যবস্থা এমন পর্যায়ে চলে গেছিল যেখানে এই সরকার ব্যবস্থাটাই আর জনগণের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছিল। তো সেই জায়গাটা থেকে এই সরকার ব্যবস্থাকে আবার পুরো ইউটার্ন করে, মানে 180 ডিগ্রি টার্ন করিয়ে জনগণের জন্য কাজ করা শুরু করবে, এটা এত সহজ হবে এটা প্রথমে আমরা কেউ চিন্তা করিনি। তবে অবভিয়াসলি মনে করেন জনগণের আশা আকাঙ্ক্ষা তো অনেক থাকে, অনেক বড় একটা প্রাপ্তির পর একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে ধারাবাহিকভাবে সব প্রাপ্তিগুলো আমরা পেতে থাকবো। সেই জায়গাগুলোতে অবভিয়াসলি অনেকে কিছু দূর হয়তো আশাহত হয়েছেন বা কম বেশি একটু নিরাশ হয়েছেন, বাট আমি বড়ভাবে আশাহত বা নিরাশ হবার কারণ এই জায়গাটাই দেখি না। এখন অবভিয়াসলি বছর শেষ হয়ে আসছে, আর একটা দিন বাকি এই বছরের। এর ভেতরে একদম শেষ দিনের একটা অ্যানাউন্সমেন্টও এসছে, যেটা আই থিঙ্ক ইনডিরেক্টলি মোটিভে আপনি রেফারও করেছেন। ইনডিরেক্ট একটা অ্যানাউন্সমেন্টও দিয়েছে যারা তরুণ সমাজের প্রতিনিধি হিসাবে বা ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে সম্মুখে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই জায়গা থেকে তারা একটা অ্যানাউন্সমেন্টও দিয়েছেন। সেটা তারা অ্যাকচুয়ালি কী বলতে চান, কী করতে চান, সেগুলো কিছু দূর আনক্লিয়ার রয়ে গেছে। এটার সাথে যেহেতু যারা এই অ্যানাউন্সমেন্টগুলো দিয়েছেন তাদের সাথে বারবার করে গত 5 মাস ধরে আমরা দেখছি সরকারের খুব গভীর আপনার সম্পৃক্ততা, আমরা অনেক জায়গায়, যেমন মনে করেন যে ছাত্র নেতাদের কথা বলছি, কিছুদিন আগেও তাবলিগে জামাতের তাদের ভেতরে একটা দ্বন্দ্ব হলো, সেই দ্বন্দ্বে মীমাংসা করার জন্য অলমোস্ট মনে হলো সরকার পক্ষ থেকে এই ছাত্রদের পাঠানো হয়েছে, মানে সরকার অংশ ছাত্র না, সরকারের বাইরে, কিন্তু সরকার পক্ষ থেকে। এবং এই তরুণেরা তারা এই মীমাংসার কাজ বাজ আলোচনা সবকিছু করছে। সেই জায়গা থেকে তো নিশ্চয়ই আমরা ধরে নিতে পারি যে তাদের সাথে সরকারের একটা সম্পৃক্ততা আছে। তো তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, তারা তো ক্যাবিনেটে আছেন। হ্যাঁ, তাদের মধ্যে লোকজন ক্যাবিনেটেও আছেন নিশ্চয়ই, এবং সেখান থেকেও তারা কথা বলছেন, আওয়াজ দিচ্ছেন। কিন্তু আবার আমরা সরকার পক্ষ থেকে মাননীয় আপনার প্রধান উপদেষ্টা প্রেস সচিব মহোদয়, উনিও আবার জানিয়েছেন যে এটার সাথে সরকারের সম্পৃক্ততা নেই। মানে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে বারবার, এবং গত বেশ কয়েক মাস ধরে এই জিনিসটা দেখছি, যেখানে আর কি সরকারের ভেতরে যারা অফিসিয়াল পজিশনে আছেন তারাও একে অপরের সাথে সাংঘর্ষিক কথাবার্তা বলছেন জনগণের মধ্যে বা জনগণের জন্য। আবার সরকারের সাথে সম্পৃক্ত কিন্তু অফিসিয়ালি সরকারের পজিশনে নেই, তারাও একে অপরের সাথে সাংঘর্ষিক কথা বলছেন।
ওই জায়গাটা থেকে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যে আসলে সরকার কোন দিকে যাচ্ছে, সরকার কোন দিকে নিতে যাচ্ছে। এবং এই জায়গাগুলো আমরা মানে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যতবার আমাদের বৈঠক হয়েছে, যত উপদেষ্টাদের সাথে যখনই আমাদের বৈঠক হয় বা সরকারি পর্যায়ে কারোর সাথে মানে নীতি নির্ধারণী পর্যায়ে কারোর সাথে যখন আলোচনা হয়, তখন কিন্তু এই কথাগুলো আমরা বারবার উঠাই। মানে আমি নিজে বা আমার দলের পক্ষ থেকে উঠে, আমি জানি অন্যরাও এটা উত্থাপন করেন। আই এম শিওর মিডিয়ার সাইড থেকে আপনারাও মুরব্বী হিসাবে আপনার কি বলেন সিনিয়র জার্নালিস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স অফ দ্য কান্ট্রি, আপনারাও নিশ্চয়ই উত্থাপন করেছেন এবং করেন। কিন্তু এই জায়গায় মানে এটার সুরাহা দেখছি না। মানে একটা সেন্ট্রাল একটা ইউনিটি যদি থাকতো এবং ওই ইউনিটি একটা ইউনিটের মাধ্যমে ওই ইউনিটিটার প্রত্যেকটা মেসেজ যদি প্রকাশ করা হতো, যেমন আমাদের মাননীয় প্রেস সচিব মহোদয় শফিক ভাইও যদি একটা মানে পরিষ্কার হয়ে যেত যে না মানে প্রধান উপদেষ্টার অফিস থেকে সরকারি লাইনটা আসবে এবং সেটা একমাত্র যখন আমরা প্রেস সচিবের কাছ থেকেই শুনবো তখনই আমরা মানবো এটা সরকারি লাইন হিসাবে। এখানেও কিছু দূর বিভ্রান্তির সৃষ্টি হলো। মানে এটা একটা পয়েন্ট পর্যন্ত আমরা সবাই মানছিলাম, এটলিস্ট আমি আমার তরফ থেকে বলছি, আমরা সবাই মানছিলাম। কিন্তু তারপর হলো যে 16ই ডিসেম্বরে মাননীয় প্রধান উপদেষ্টা একটা বক্তব্য রাখলেন জাতির প্রতি। এই বক্তব্য রাখার পরের দিন মাননীয় প্রেস সচিব আবার ওটার সাথে সংযুক্ত করলেন। তো ওখানে হয়ে গেল যে মানে মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকেও আমরা পরিষ্কার মেসেজ পাচ্ছি না, উনার অফিস থেকেও উনি একটা মেসেজ দিচ্ছেন এবং উনার প্রেস সচিবের থেকে আরেকটা ক্লারিফিকেশন পাচ্ছি। তো এখানে এই যে বিভ্রান্তিগুলো সৃষ্টি, এই জায়গাগুলো সামনে এমনি মানে আমাদের স্টেট এখনো আমরা স্টেবল জায়গায় আসিনি। এখনো এই যে আপনার বিদেশি ষড়যন্ত্র বলেন, মানে ভারতীয় মিডিয়া নিয়ে আমাদের সম্বন্ধে অপপ্রচার বলেন, বা আমাদের দেশের ভেতরেও হাসিনা বা আওয়ামী লীগ সরকারের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা তো উধাও হয়ে যায়নি। এই যে কয়েকদিন আগে আপনার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এটা মোটামুটি এই পর্যন্ত গণমাধ্যমে বা সরকারের পক্ষ থেকে যা যা শুনেছি আমরা, মানে নিজেদের বিশ্লেষণ বাদ দেন, যেগুলো শুনেছি সেখান থেকেও পরিষ্কার হয় যে এটা মানে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা ছিল না, এটা পরিকল্পিত ছিল। তাহলে এই যে পরিকল্পিত ঘটনাগুলো সচিবালয়ের ভিতরে হচ্ছে, এই জায়গাগুলো তো এখনো কোনো জায়গায় পরিষ্কার হয়নি। তো এই জায়গাগুলো পরিষ্কার হয়নি, কিন্তু আমাদের নিজেদের ভেতরে বা সরকারের মধ্যেও ইউনিটি নেই, বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া হচ্ছে। এই জায়গায় তো মানে জনগণের বিভ্রান্তি বলেন, রাজনৈতিক দলগুলোর বিভ্রান্তি বলেন, সবকিছু তৈরি হচ্ছে। এবং সরকারের ভেতর থেকে বলা হচ্ছে নতুন একটা রাজনৈতিক দল আসবে, কিন্তু সেই নতুন রাজনৈতিক দল আবার গতকাল বোধহয় শুনলাম, এটা হয়তো গতকালের ঘটনা ছিল, যে ওখান থেকে আবার বলা হলো মানে এই যে ছাত্রদের কিছু মুখপাত্র তারা বললেন যে না, তারা আলাদা দল একটা হবে কিন্তু তারা দলে যাবেন না, তারা একটা শক্তি তৈরি করবেন এবং এই শক্তির সাথে সম্পৃক্ত হয়ে অনেক দল সামনে নির্বাচন করতে পারবেন। তো আমি রাজনীতিবিদ, আমরা অনেকগুলো মানে কি বলেন নির্বাচন বর্জন করেছি, আবার অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণও করেছি, জাতীয় নির্বাচনে, লোকাল নির্বাচনে, এবং আমি একজন রাষ্ট্রবিজ্ঞানীও। সো সেখানেও একটা বিশ্লেষণ আছে। এই ধরনের কথা আমি কখনো শুনিনি যে একটা শক্তি তৈরি হবে এবং সেই শক্তির সাথে অনেক রাজনৈতিক দল সম্পৃক্ত হতে পারবে। মানে আসলে এমন আলোচনা হচ্ছে যেগুলো আমরা নিজেরাও আসলে সন্দিহান। যেটা মূলত তারা যেটা বলছেন যে সংবিধানের কবর রচনা হবে, জি, এটা হলো আগামীকাল বিকেল 3টায়। জি, তো সেটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। তো এই সংবিধানের অধীনেই কিন্তু তারা শপথ নিয়েছেন। তো এখন আবার যদি নতুন করে আরেকটা সংবিধান আসে সামনে, এটা যদি বিপ্লবী চেতনা বা বিপ্লবী সরকারের মতো রূপ নেয়, তাহলে কি সাংঘর্ষিক হবে কিনা? জি, এখানে মজিব আপনি যদি এলাও করেন আমি দুটো জিনিস একটু বড় দাগে বলবো। একটা হলো যে বিপ্লবী সরকার, বিপ্লবী সংবিধান। 1971 সালে আমরা যুদ্ধে জয়লাভ করার পর একটা বিপ্লবী সরকার এসেছিল। বিপ্লবী সরকার কেন এসেছিল? কারণ আসতে হয়েছিল। আমরা যদি মার্চ মাসে, ইভেন 25শে মার্চেও যদি একটা মীমাংসার দিকে আমরা যেতাম, মানে পাকিস্তান, তখনকার পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান সরকার যদি একটা মীমাংসার দিকে যেত, তাহলে নির্বাচিত একটা সরকারই কিন্তু ক্ষমতা গ্রহণ করতো, কোনো বিপ্লব হতো না, বিপ্লবের প্রয়োজন হতো না। তো সেটা হয়নি, বিপ্লবের প্রয়োজন হয়েছে। আমাদের তরুণেরা অস্ত্র হাতে তুলে নিয়েছে এবং পুরো একটা যুদ্ধের মাধ্যমে, মানে প্রপার বিপ্লবের মাধ্যমে 16ই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করি। সেই বিজয় লাভের পর কমপ্লিট নতুন বিপ্লবী সরকারের প্রয়োজন পড়ে এবং সেখানে নতুন কনস্টিটিউশনের প্রয়োজন পড়ে। সো এই যে কোনো কিছুর একটা প্রয়োজন কখন এবং কেন এবং কিভাবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সো ওই আঙ্গিকে আপনি যদি তাকান, জুলাই আগস্টে আমরা বিশাল একটা গণ আন্দোলনে নেমেছিলাম, মানে 1000-এর ঊর্ধ্বে প্রাণ নাশ হয়েছে। কিন্তু আমাদের কিন্তু যুদ্ধে যেতে হয়নি, আমাদের কিন্তু অস্ত্র হাতে তুলে নিতে হয়নি। এটা একটা বড় কারণ ছিল যে যাদের হাতে অস্ত্র ছিল তারা কিন্তু বাংলাদেশের জনগণের হয়ে কাজ করেছে এবং
বড় দাগে সরকারি শক্তিগুলো কিন্তু একটা পয়েন্টে যাওয়ার পর বাংলাদেশের জনগণের হয়ে কাজ করেছে। ৭১-এর মতো হয়নি, কিন্তু অপারেশন সার্চলাইট হয়নি ২৫শে মার্চের রাতের মতো, ৭১-এর মতো হয়নি। সো এই যে বিপ্লবের প্রয়োজন হয়নি, এটাই পরিষ্কার করে আপনার কাছে যে বিপ্লবী সরকারের তাহলে প্রয়োজন নেই, কারণ বিপ্লবের প্রয়োজন হয়নি, গণ আন্দোলন ওয়াজ এনাফ। এখন আপনি যদি বিপ্লবী সরকার আনতে যান, তাহলে যেই ফোর্সেসগুলো আপনার সাথে সহযোগিতা করেছিল, যার জন্য বিপ্লবের প্রয়োজন হয়নি, এখন তাদেরকে আপনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? তাদেরকে আপনি কি পথ দেখাচ্ছেন? তারা এখন তাহলে কোথায় যাবে? আচ্ছা, এরপর আসেন অ্যাকচুয়াল বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার যে ফরমেশনটা হয়, যেমন ৭১-এ তরুণ সরকার হয়েছিল, কিন্তু এগেন তরুণ সরকার হয়েছিল কারণ এরা বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। যুদ্ধে জিতার পর বন্দুক এদের কাছে, সবকিছু এদের কাছে, এবং মোরাল রাইটও এদের কাছে, কারণ এরাই যুদ্ধটা করেছে। আজকে যদি আমরা আসি, এবং আপনি হিসাব করতে পারেন, যদিও গত বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কেউ হিসাব করেনি, সঠিক মুক্তিযুদ্ধের তালিকা আজ পর্যন্ত কেউ করেনি, কিন্তু এটা করা উচিত ছিল এবং এটা সহজেই করা যেত। এবং এটা যদি করা যেত, আমরা একটা আলোচনায় আসতেই পারি, সেটা ৫০,০০০ বা ১ লাখ বা ২ লাখ মুক্তিযোদ্ধা হতো, ৭ কোটি বাংলাদেশি হতো না কিন্তু। আচ্ছা, জুলাই আগস্টের গণ আন্দোলনে আপনি যদি ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ, অগস্টের কথা বলছি, এবং জুলাইয়েও ১৮, ১৯, ২০ যদি দেখেন, লক্ষ লক্ষ তরুণেরা এবং জনতা, আমি নিজে ছিলাম রাজপথে, আমি জানি তো, জনতা রাজপথে নেমে এসেছিল। অগস্টের ৩ তারিখ থেকে ৫ তারিখ কোটি কোটি বাংলাদেশের জনতা রাজপথে নেমে এসেছিল। তাহলে এই গণ আন্দোলনের মানে এই গণ আন্দোলনের সম্পৃক্ত কোটি কোটি জনগণ ছিল। তাহলে কোটি কোটি জনগণ যদি এটাকে বিপ্লব নামকরণও করতে চান, এটা কোটি কোটি জনগণের বিপ্লব, কিন্তু এটা ওই যে ওই ৫০,০০০ যারা যুদ্ধ করেছে বা ১ লাখ যারা যুদ্ধ করেছে তাদের না, কিন্তু এটা কোটি কোটি জনগণের। তাহলে এই বিপ্লবী সরকারও এই কোটি কোটি জনগণের হতে হবে। আর যখনই আপনি কোটি কোটি জনগণের সরকার দিতে যাবেন, তখনই আপনার নির্বাচন প্রয়োজন হবে। তখন এই যে মুষ্টিময়ী কয়েকজন নিয়ে কথা বলা যে আমাদের বিপ্লবী সরকার, এটা হবে না। এটা ৭১-এ হতো, কারণ আমরা বন্দুক নিয়ে যুদ্ধ করেছি, ওদেরকে আমরা হারিয়েছি, ওদেরকে আমরা রিপ্লেস করেছি, আমাদের বিপ্লবী সরকার। জুলাই আগস্ট ২০২৪ সালে কিন্তু এটা হয়নি, তো বিপ্লবী সরকার হবে না। এখন আপনি যদি বলেন যে নতুন কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনকে কবর দিব, আপনি নতুন কনস্টিটিউশন আনবেন, নতুন কনস্টিটিউশন আপনি কোত্থেকে আনবেন, কিভাবে আনবেন, কি আলোকে আনবেন, এবং এই যে নতুন কনস্টিটিউশনটা আনবেন, এটার ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে? মানে ৭২-এর কনস্টিটিউশনে কিন্তু একটা বেসিক ম্যান্ডেট ছিল ৭০-এর নির্বাচন। হ্যাঁ, একটা ৭০-এর মানে ৭০-এর নির্বাচন। আপনি এরপরে অনেকে এটার আপনার প্রশ্ন তুলেছে, আর্গুমেন্ট তুলেছে যে ৭০-এর নির্বাচন পাকিস্তানের নির্বাচন ছিল, বাংলাদেশের আঙ্গিকে হয়নি, সো নতুন একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হওয়া উচিত ছিল। হ্যাভিং সেড দ্যাট, এটা বড় দাগে আপনি এই আর্গুমেন্টও নামাতে পারেন যে ইমিডিয়েট আগে যে নির্বাচনটা হয়েছে ম্যান্ডেট দেয়, সেটাই ছিল ৭০-এর, এবং ৭২-এ এসে আমাদের নতুন নির্বাচন করার অবস্থা ছিল না, সো ওই ম্যান্ডেটেই আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করেছি। দুইটাই ভালো আর্গুমেন্ট। এইখানে আজকে আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিতে হলে, মানে আপনি যে কনস্টিটিউশনকে কবর দিবে, তাহলে নতুন কনস্টিটিউশন বানাতে হবে। নতুন কনস্টিটিউশন আপনি বানাবেন কিভাবে? এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে হবে? এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য আপনার একটা নির্বাচন দিতে হবে। তাহলে আপনি নির্বাচন দিলে তো আপনি পার্লামেন্টের নির্বাচনই দিতে পারেন। আর তার আগে আপনি যে এই যে এটাকে কবর দিবেন, তাহলে বাকি সব অ্যাক্টিভিটি কোন আঙ্গিকে হবে? রেফারেন্ডাম হতে পারে। রেফারেন্ডাম হতে পারে না কেন? আমি আপনাকে পরিষ্কার বলি মোতিবেক, রেফারেন্ডাম কেন হতে পারে না? কারণ রেফারেন্ডামের মাধ্যমে আপনি তালিকা দিয়ে ভোট নিতে পারবেন না। মানে আপনি দুইভাবে, রেফারেন্ডাম হলে আপনি দুইভাবে করতে পারেন। একটা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভিত্তিতে রেফারেন্ডাম, যে আমি একটা রেফারেন্ডাম, আমি একটা ভোটে দিচ্ছি যে আপনি ইসেকে কি বলেন, সোয়েন্সোকে ক্ষমতায়ন করবেন কিনা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানানোর জন্য। এটা কোনো মতেই ডেমোক্রেটিক হয় না। আমরা এটা যখন পার্টির ভিতরে হয়, আওয়ামী লীগে যেমন নতুন চেয়ারম্যান কে হবে, সবাই একজন বলে দিল শেখ হাসিনা হবে, আর কোনো ভোটিং হলো না। এটাকে যেমন আমরা আপনার কনস্টিটিউশনাল ধরতাম না, মানে সরি আপনার কি বলে ডেমোক্রেটিক ধরতাম না, তাহলে এই ধরনের রেফারেন্ডামকে আমরা ডেমোক্রেটিক ধরতে পারবো না। আপনি এখন ৫০০ জনের তালিকা করবেন, ৫০০ জনের তালিকা করে জনগণকে ভোটের জন্য দিবেন। জনগণকে কিভাবে আপনি এক্সপেক্ট করেন যে এই ৫০০ জন চিনবে তারা, এবং ৫০০ জন সম্বন্ধে তারা নলেজেবল ভোট প্রদান করতে পারবে যে এই ৫০০ জনের মধ্যে এই ২০০ জনকে আমি চাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে? এটা আপনি পারবেন না। এরপর আসেন আপনি একটা নতুন কনস্টিটিউশন লিখে আপনি রেফারেন্ডামে দিবেন। আপনি কনস্টিটিউশন লিখে রেফারেন্ডামে দিলেন, বাংলাদেশের শিক্ষার হার কত? এবং যারা শিক্ষিত রাইট নাও বাংলাদেশে ১৮ কোটি জনগণের কয়জন কনস্টিটিউশনটা পড়েছে? আমি আপনাকে লিখিত আকারে বলে দিতে পারি। আমি নিজে আইনজীবী না, কোনো আইনজীবী মন খারাপ করেন না আমার কথায়, কিন্তু আমি আপনাকে লিখিত আকারে বলে দিতে পারি বাংলাদেশে প্রচুর বিজ্ঞ আইনজীবী আছে যারা পুরো কনস্টিটিউশনটা পড়েন না এখনো। তাহলে নর্মাল জনগণ কোথেকে পড়বেন? এবং নর্মাল জনগণকে যদি আপনি এক্সপেক্ট করেন যে একটা কনস্টিটিউশনে যেখানে হয়তো আপনার ৩00-৪০০ আর্টিকেলস আছে এবং এর মধ্যে অনেকগুলো, সেটা হতে পারে হানা না, এগেন আপনি হানা ভোটই তো দিবেন, কিন্তু সে তো পড়ার একটা সুযোগ থাকতে হবে তার, যে সে এটাতে, মানে আপনি একটা ভোটে দিয়ে দিলেন, কিন্তু ভোটটা ডেমোক্রেটিক কিনা এটার একটা প্রশ্ন আছে কিন্তু। কারণ আজকে এত লাফালাফি কেন হচ্ছে? লাফালাফি হচ্ছে কারণ লোকজন বলছে যে আমরা এখন একটা নির্বাচন দিলে নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার ডেমোক্রেটিক নাও থাকতে পারে।
এটাই তো মেইন আলোচনা, যে সেই সরকার ডেমোক্রেটিক নাও থাকতে পারে, তার জন্য আমরা অনেক ধরনের সংস্কার করে তারপর নির্বাচন দিব। যদি ওই সরকার ডেমোক্রেটিক না থাকে, আপনি যেই আঙ্গিকে এই রিফর্মটা করতে চান সেই মানে সেই স্টাইলটাই নন ডেমোক্রেটিক, তাইলে আপনি ডেমোক্রেটিক রিফর্মের কথা কিভাবে বলছেন? সো এগুলো অনেক ধরনের প্রশ্ন চলে আসে। সো না, মানে একটা প্রপার নির্বাচন ছাড়া, এই নির্বাচন আপনি কনস্টিটিউশন অ্যাসেম্বলি নির্বাচন করতে পারেন, তাইলেও কিন্তু আপনার 300 জনের জন্য নির্বাচন করতে হবে, বা 400 জনের জন্য, আপনার মিনিমাম যতজন মনে হয় যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে থাকা দরকার ততজনের জন্য আপনি নির্বাচন করতে হবে। তাছাড়া অন্য যে কোনো 72-এ কেন ছিল, বা 71-এর নির্বাচনটা যদি নাও হতো, তাও 72-এ একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি হয়তো এইভাবে র্যান্ডম বানানো যেত। কেন? কারণ আর কোনো উপায় নাই, শেষ একটা সরকার শেষ। নতুন যুদ্ধ যেমন আমেরিকায় যেটা হয়েছে, যে দ্য ফাউন্ডিং ফাদার্স, মানে যারা আপনার লিবারেশন ওয়ারে, ওদের রেভলিউশনারি ওয়ারের নেতৃত্ব দিয়েছে, তারা সবাই একসাথে বসে একদম ফ্রেশ নতুন একটা কনস্টিটিউশন লিখেছে। কেন? কারণ আর কোনো উপায় নাই। কিন্তু আমাদের 72-এ উপায় ছিল, 70-এ নির্বাচন ছিল। সো আমাদের ফাউন্ডিং ফাদার্স ডাকতে হয় না, একটা নির্বাচিত সরকার, একটা নির্বাচিত ম্যান্ডেট ছিল। এখন না আছে ফাউন্ডিং ফাদার্স, এখন আপনি কাকে ফাউন্ডিং ফাদার বলবেন? আজকে 2-3টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা অনেক জোরে কথা বলছে, এবং অনেক জোরে কথা বলছে কারণ গত 5 মাস সরকার তাদেরকে প্ল্যাটফর্মটা দিয়েছে, তাদেরকে আপনি বলবেন ফাউন্ডিং ফাদার্স? বা বড় দাগে যে 400-500 জন ছাত্র নেতা বা রাজনৈতিক নেতা, 500, 600, 1000 যারা রাজপথে ছিল, তাদেরকে বলবেন আপনি ফাউন্ডিং ফাদার্স? নাকি এই যে 18 কোটি জনগণের বিশাল একটা অংশ যারা মানে অ্যাটলিস্ট অগস্টের প্রথম 4-5 মানে আন্দোলনের শেষ 4-5 দিন তারা রাজপথে ছিল, যার জন্য আন্দোলনটা এত সহজে সফল হয়েছে বা এত মুশকিল হলে সফল হয়েছে, তাদের সবাইকে ফাউন্ডিং ফাদার্স ধরবেন? ফাউন্ডিং ফাদার্স ধরবেন কাকে? 72-এ পরিষ্কার ছিল, আপনি যে কোনো কাউকে যে জিজ্ঞেস করতেন, এবং আপনি আমার থেকে অনেক বেটার জানেন এই জিনিসগুলো। 72-এ পরিষ্কার ছিল যে ফাউন্ডিং ফাদার বা এই ধরনের হলে কার নাম হতে হবে। আচ্ছা, তখন পরিষ্কার ছিল যে শেখ মুজিবের নেতৃত্বে পুরো এই এর আগের নির্বাচনটা হয়েছে, আন্দোলনও যারা গেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানও যখন আপনার অ্যানাউন্সমেন্ট করেছে, তখন উনি শেখ মুজিবের নাম নিয়ে দিয়েছেন। সো শেখ মুজিব এবং শেখ মুজিবের সাথে কারা বড় বড় নেতা ছিল হয়ে গেল, এবং কারা কতগুলো সেক্টর কমান্ডার ছিল। মানে আপনি যদি এইভাবে ফাউন্ডিং ফাদার্স করতে চাইতেন, তাহলে শেখ মুজিব, আপনার আগরতলা সরকারের 5-6 জন বড় নেতা, প্রত্যেকটা সেক্টর কমান্ডার, এই যে আপনি একটা 30-40 জনের একটা লিস্ট, এটা হয়ে যেত ফাউন্ডিং ফাদার্স, তখন করা যেত। আজকে আপনি ফাউন্ডিং ফাদার্সের লিস্ট তো করতে পারবেন না। কে ছিল ফাউন্ডিং ফাদার? কে ক্লেম করবে ফাউন্ডিং ফাদার? আমরা রাজপথে ছিলাম না, আমরা গুলি খাইনি, আমরা করিনি। এবং এরকম মানে এই যে আমি যে বললাম আমরা, এই ধরনের আমরা হাজারে আছে। সো এখন এই যে এই বক্তব্যগুলো, এবং এটা মানে অত্যন্ত দুঃখজনক। তরুণরা অনেক ধরনের কথা বলতে পারে মধ্যে, আমরাও একসময় অনেক তরুণ ছিলাম, আমরাও ইনথুজিয়াজমের সাথে রক্ত গরম ছিল, অনেক ধরনের কথা বলতাম, এটা নামিয়ে ফেলবো, ওটা করে ফেলবো, অনেক কিছু বলতাম, কিন্তু সেটা তো বাস্তবিক না সবসময়। তার জন্য তরুণরা রাজপথে কাজ করে, এবং বিজ্ঞরা তারা ওই যে চিন্তার কাজগুলো করে। আজকে যেটা হয়েছে আমাদের এই সরকারে এসে, যে আমরা দেখছি যারা বিজ্ঞরা আছেন ক্যাবিনেটে, উনারা তরুণদেরকে যে পথ দেখাবেন সেই কাজগুলো ওনারা হয়তো ঠিকভাবে করছেন না, হয়তো ফেল করছেন বা চেষ্টা করছেন, আমি জানি না, বা ঠিকভাবে করছেন না। তরুণরা যেটা বলছে ওনারাও সেইভাবেই করছে, মানে ওনাদের যে বয়স, অভিজ্ঞতা, যে আপনার যে জ্ঞান আমরা আশা করি, এবং নিশ্চয়ই ওনাদের আছে, বাট ওনারা সেটার প্রতিফলন আমরা অ্যাকশনে দেখছি না। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে আমরা কিছু দূর হলেও একটা কিওটিক জায়গায় এই মুহূর্তে বসে আছি, এমন একটা সময় যে সময় আমরা আর কিছু এফোর্ড করতে পারি আর না পারি, কেওস এফোর্ড করতে পারি না। যেমন আপনি প্রথম আলোচনাটা শুরু করবার সময় একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক অবস্থান খুবই খারাপ। গত 5 মাসে ব্যাংকিং সেক্টরটা মোটামুটি, অনেক সব জায়গায় ভুল ত্রুটি থাকবে, কিন্তু ব্যাংকিং সেক্টরটা মোটামুটি একটা কন্ট্রোলে এসছে। এখানে আমি অনেক ব্যাংকারদের সাথে আলোচনা করেছি, বা ব্যবসায়ী অনেকদের সাথে আলোচনা করেছি, যারা ওই যে ক্যাশ ইনজেকশন, 22,000 কোটি টাকা ক্যাশ ইনজেকশন, এটার বিরোধিতা করেছে। কিন্তু এইখানে আবার অনেকে আমাকে, মানে অনেক ব্যাংকার বা অনেক ব্যবসায়ীরাও তাদের কাছ থেকে আমি যে আর্গুমেন্টটা শুনেছি, যে এমন একটা সময় যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা ভালো না, সরকারের বেশিরভাগ জায়গায় এখনো কন্ট্রোলে আসেনি, সেই সময় যদি সরকার 9টা ব্যাংককে বা 8টা ব্যাংককে ফেল করতে দিত, তাহলে আরো বিশাল আকারে ঝামেলা হতে পারতো। সেই কারণে হয়তো আমরা এক্সকিউজ করতে পারি 82 কোটি টাকা আপনার প্রিন্ট করা। কিন্তু আবার এইখানে যদি এইটাই করবেন, তাহলে শুরুতেই যে 8টা-9টা ব্যাংক দুর্বল, এদের সাথে কোনো কাজ করেন না বা কিছু, এগুলো সরকারি আকারে প্রচারণা করার কি দরকার ছিল? মানে ডিসিশনগুলো একটু শক্ত হওয়া দরকার। যেমন শুরুর দিকে, সেপ্টেম্বরের দিকে আমরা দেখেছিলাম যে একজন বলেছেন ইলিশ মাছ দিব না, তার কিছুদিন পর বিশাল আকারে ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। তো ইলিশ মাছ রপ্তানি করতে কোনো অসুবিধা নাই, কিন্তু তাইলে সরকারের একটা ইউনিটি থাকতে হবে তো, মানে আর যদি পরিষ্কারভাবে এই ধরনের একটা আলোচনা আসার পর যদি নতুন করে রপ্তানি করা হয়, তাহলে জনগণকেও একটা উত্তর দিতে হবে যে দেখেন আমরা এই চিন্তা করে এই কথা বলেছিলাম, এখন
প্রেক্ষাপট পাল্টেছে, পাল্টেতেই পারে ভাই, বিশ্ব রাজনীতি অনেক কিছু পাল্টায়, প্রেক্ষাপট পাল্টেছে, তার জন্য আমরা এখন রপ্তানি করব। এই এক্সপ্লেনেশনটা কেউ কখনো দেয়নি। ওই একইভাবে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে কেন আমরা প্রচার করলাম, এটার পর তারপর আবার কেন ইনজেক্ট করলাম। এখন যেটা বলা হচ্ছে যে সংস্কার আগে নির্বাচন পরে, জি, তা আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আপনি এটাকে কিভাবে দেখেন? আমি এটা পরিষ্কার বলছি, অনেকবার বলেছি, আবার আপনার কাছে আপনার সামনে পরিষ্কার বলছি, সংস্কার এবং আপনার নির্বাচন কখনোই সাংঘর্ষিক ছিল না, এখনো সাংঘর্ষিক না, আগামীতেও কখনো সাংঘর্ষিক হবে না। সংস্কারের জায়গায় কন্টিনিউয়াসলি চলতে থাকবে। বাংলাদেশের ইতিহাসে গত 53 বছর সংস্কার হয়নি, হয়েছে তো। কেয়ারটেকার গভর্নমেন্ট আসেনি বা এরকম হাজারো হাজারো, মানে কেয়ারটেকার একটা বড় দাগে বলছি, কারণ হাজারো হাজার লক্ষ লক্ষ সংস্কার হয়নি, এবং সংস্কার এই প্রসেসটা চলতে থাকতে হবে। আজকে আমরা কেয়ারটেকার সরকার নিয়ে কথা বলতে পারছি কেন? কারণ 90-91-তে এটা প্রথম এস্টাবলিশ করা হয়েছিল, ওইটাও তো একটা সংস্কারের প্রক্রিয়া ছিল। তো এই জায়গাগুলো সংস্কার জায়গায় চলতে থাকবে, কিন্তু সংস্কারের জন্য অন্য কোনো কিছু আটকে থাকবে না। যেমন একইভাবে বড় দাগে সংস্কার করার জন্য তো একটা জনগণের ম্যান্ডেট দরকার। মানে আপনি এসে, আপনাকে আমি আর্কিটেক্ট হিসেবে আমার বাড়ি বানানোর জন্য হায়ার করলাম, আপনি আমাকে এসে প্ল্যান দেখাবেন, ডিজাইন দেখাবেন, আমি পছন্দ করব। আমি কোনো কিছু অপছন্দ করলে আপনি আমাকে বোঝাবেন কেন এটা দরকার বা প্রয়োজনীয়। আবার আমি যদি অবাস্তবিক কিছু চাই, আপনি আমাকে বোঝাবেন কেন এই জিনিসটা করা যাবে না। তারপর আমি আপনার একটা প্ল্যান অ্যাপ্রুভ করব। আমি আপনার প্ল্যান অ্যাপ্রুভ করার পর আপনি সিভিল ইঞ্জিনিয়ারকে দিবেন এই কাজগুলো করতে। তো সবকিছু তো এই যে প্রসেসিস আছে। এখন এই যে ম্যান্ডেটটা আপনাকে কে দিল? আমি দিলাম জমির মালিক হিসাবে, এবং sort of as the main pay master আমি আপনাকে ম্যান্ডেটটা দিলাম। তো আমি যদি আপনাকে ম্যান্ডেট না দিই, আমি একটা বাসার কেয়ারটেকার, আপনি একদিন আসলেন, আমি বললাম ভাই আরেকজন আমার জমিটা দখল করে নিচ্ছে, মালিক এখন দেশে নাই, আপনি একটু আইসা আমরা বাঁচাই দিয়ে যান। আপনি আসলেন বাঁচিয়ে দিতে, সহযোগিতা করলেন, ঠিক আছে, আমি কিন্তু কেয়ারটেকার ভাই, আমি কিন্তু মালিক না, মালিক বিদেশে। এখন আমি তারপর আপনারে বললাম যে ভাই এখন ওরা যদি এবার ফেরত চলে আসে, আপনি কিছুক্ষণ, মালিক আসা পর্যন্ত আপনি একটু থাকেন, মালিক আসা পর্যন্ত আপনি একটু থাকেন। আপনি ওই থাকার সময় নিজে প্ল্যান বানান, আপনি মালিকের সাথে যোগাযোগও করলেন না। মানে মালিককে আপনি একটা ফোনও দিতে পারতেন যে ভাই আপনার বাসার এরকম দখল হয়ে যাচ্ছিল, কেয়ারটেকার রিকোয়েস্ট করেছে, আমি এসে এখন সামাল দিচ্ছি। এখন আপনি কি চান? আপনি চান আমি এখানে সুন্দর একটা প্ল্যান বানাই দিই, একটা বাড়ি বানাই দিলে তো ভালো হয়, নেক্সট টাইম আর কেউ দখল করতে দুইবার চিন্তা করবে, খালি জমি বলেই দখল করতে চায়, আমি একটা বাড়ি বানাই দিই, আপনি একটা পারমিশন দেন। আপনি জিজ্ঞেস করেছেন? এখন আপনি নিজে নিজে না, ওই লোক পছন্দ করবে, চলেন, ওই লোক কি ধরনের বাড়ি পছন্দ করবে আপনি কিভাবে জানেন? ওই লোক হয়তো একটা বিশাল অট্টালিকা চায়, আপনি একটা সুন্দর ইকো ফ্রেন্ডলি বাসা বানিয়ে দিলেন। তো ওই যে ম্যান্ডেটটা, ওই যে মালিকের কাছে ম্যান্ডেটটা, এখানে মালিক হলো 18 কোটি বাংলাদেশের জনগণ। তাদের কাছে ম্যান্ডেট না নিয়ে এই যে গল্প করা যে আমরা রাজপথে ছিলাম, ম্যান্ডেট আমাদের না, আপনি 72-এ বলতে পারতেন যে আমরা নিব না জনগণের ম্যান্ডেট। ভাই আমরা গুলি করেছি, আমরা গুলি খেয়েছি, এটা যুদ্ধ, আমরা যুদ্ধে জিতে এসেছি। টু দ্য উইনার বিলংস দ্য স্পয়েলস। আমরা যুদ্ধে জিতে এসেছি, এখন এটা আমাদের দেশ, সিম্পল কথা। ওকে, ঠিক আছে, এইবার তো সেটা না। তাহলে মালিক এখনো 18 কোটি জনগণ। তাহলে 18 কোটি জনগণের ম্যান্ডেট না নিয়ে আপনি বড় দাগে কিভাবে কোনো প্ল্যান করে তৈরি করেন? এবং সেই ম্যান্ডেট নিতে হলে একটা মাত্র উপায় আছে ভাই, গল্প করে কোনো লাভ নাই। আমরা সো অ্যান্ড সো পোলিং করেছি, আমরা আমরা যখন এলাকায় যাই, লোকজন এই কথা বলে, ভাই আমরা রাজনীতি করি 10 বছর 15 বছর, আমরা এলাকায় যাই, হাজার হাজার লোকজন এসে অনেক কথা বলে, এর আঙ্গিকে আমরা বলে দিতে পারি না যে আমি জানি বাংলাদেশের জনগণ কি চায়। হ্যাঁ, আমি জানি বাংলাদেশের জনগণের মিনিমাম একটা অংশ কি চায়, কারণ আমি হাজার হাজার লোকজনের সাথে কথা বলি। তো হাজার হাজার মিলতে মিলতে লক্ষ লক্ষ হয়ে যায়। তো লক্ষ লক্ষ লোকজন কি চায় এটা আমি জানি, কিন্তু লক্ষ লক্ষ লোকজন বাংলাদেশ না। বাংলাদেশ 18 কোটি জনগণ। 18 কোটি জনগণেরটা কেউ জানতে পারে না ভাই, তার জন্যই নির্বাচন সিস্টেমটা তৈরি হয়েছে। নির্বাচন ছাড়া এই ম্যান্ডেট আপনার নাই। আপনি ওই কেয়ারটেকার যে এসে হঠাৎ করে নিজেকে মালিক মনে করা শুরু করেছে। মানে প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বাঁচিয়ে দিয়েছেন। এটা হচ্ছে যে আপনি জানেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি বলছেন, তার একটা কোটেশন আছে এখানে, সংস্কার বড় স্বপ্ন, নির্বাচনে যেতে হবে, আগে মানুষকে স্বস্তি দিতে হবে। এই তিনটা কথা বলছেন, আপনি কিভাবে এটারে মূল্যায়ন করবেন? জি, ডক্টর দেবপ্রিয়কে অত্যন্ত শ্রদ্ধার সাথেই বলছি। উনি অনেক কাজ করেছেন এবং গত বেশ কয়েক বছর এই হাসিনা সরকারের বিরুদ্ধেও যারা সুশীল সমাজের মধ্যে থেকে আওয়াজ তুলতে চেষ্টা করেছেন এবং তার জন্য কিছু দূর সাফারও করেছেন, তার ভিতরে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য পড়েন। ওনার প্রতি আমার অশেষ সম্মান, এবং উনি অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি। সো উনি প্রথমে যেটা বলেছেন যে সংস্কার জনগণের স্বপ্ন, অবভিয়াসলি আমাদেরও স্বপ্ন, কিন্তু মানে আমাদের সবার, আমরা কিন্তু জনগণের অংশ। মানে আমি জানি আপনার স্বপ্ন, আমি জানি আমার স্বপ্ন। আমার দলের পক্ষ থেকে কয়েকশো বড়
দাগে সংস্কার যেগুলো প্রয়োজন আমার মনে করে আমরা লিখিত আকারে পাবলিশ করেছি, মানে গণমাধ্যম থেকে শুরু করে সব স্টেক হোল্ডারের কাছে পৌঁছে দিয়েছি। সো অবভিয়াসলি, এবং আমরাই একমাত্র দল, এনডিএম একমাত্র দল যে এত বড় আকারে সব ডিটেল পাবলিশ করে সবার কাছে ধরিয়ে দিয়েছি। সো আমরা অ্যাকচুয়ালি সংস্কারে বিশ্বাস করি, আমরা সংস্কার চাই, যার জন্য মানে এক্স্যাক্টলি কি কি সংস্কার এবং ওই সংস্কারগুলো কেন কয়েকশো লিখে লিখিত আকারে আমরা পাবলিশ করেছি। আমরা শুধু মুখের কথা বলি নাই ভাই, সংস্কার করি, সংস্কার করো বা ইউনো কি বলে কনস্টিটিউশন বাতিল করে দিব, কনস্টিটিউশনের কি কি সংস্কার দরকার সেগুলো কিন্তু আমরা লিখিত আকারে জনগণের কাছে প্রেজেন্ট করেছি। সো সংস্কার জনগণের স্বপ্ন, এটা অ্যাবসলিউটলি সত্যি। এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নির্বাচন লাগবে, এটাও দেবপ্রিয়দা একদম ঠিক কথা বলেছেন, অ্যাবসলিউটলি সত্যি। কারণ কি, কারণ আমি কয়েকশো, মানে আমার দল থেকে আমরা কয়েকশো সংস্কারের কথা লিখিত আকারে পাবলিশ করেছি এবং আমরা বলেছি যে আমরা যদি আগামী নির্বাচনে জয়ী হয়ে আসি, এই প্রত্যেকটা সংস্কার আমাদের ম্যানিফেস্টো আমরা করতে বাধ্য জনগণের জন্য, আমরা যদি জয়ী হয়ে আসি। তো এখন জনগণ যদি এগুলো দেখে তারা মনে করেন না এই সংস্কারগুলো আমরা চাই না, তারা আমাদের ভোট দিবেন না। সিম্পল হয়ে গেল, কিন্তু পরিষ্কার হয়ে গেল। তাহলে তারা এই পার্টিকুলার সংস্কারটা চান না, তারা অন্য কিছু চান। তাহলে এই যে জনগণ কোন সংস্কার চায়, এটা তো জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণের কোনটা স্বপ্ন, আমার স্বপ্ন এক ধরনের, বাংলাদেশের মেজরিটি জনগণের স্বপ্ন অন্য ধরনের হতে পারে, ঠিক না? তারা ভিন্নভাবে দেখতে চাইতে পারে। সো তাহলে তাদের কাছে না নিলে আপনি জানবেন কি করে? আমরা হাজার হাজার লোকজনের সাথে, তাও একদিন দুই দিন না, মানে জুলাই আগস্ট আন্দোলন হয়েছে, তারপরের 5 মাস আমরা নেতা হয়ে গেছি, হিরো হয়ে গেছি, তারপরের 5 মাস আমরা হাজার হাজার লোকজনের কথা শুনেছি। আমরা গত 10-15 বছর ধরে হাজার হাজার লোকজন, মানে এক এক জেলা উপজেলা লেভেলে হাজার হাজার লোকজনের কথা শুনে আসছি। সো আমরা হয়তো কিছু দূর হলেও এর থেকে, এনাদের থেকে আরো একটু বেশি লোকজনের কাছ থেকে শুনেছি আরো বেশি সময় ধরে। হ্যাভিং সেড দ্যাট, দ্যাট ডাজন্ট গিভ আস দ্য রাইট, আমাদের ওই অধিকারটাই নাই বলার যে তাই বলে লাখ লাখ লোক কি চাই বলে আমরা 18 কোটি মানুষ কি চাই এটা জানি। সো কোন সংস্কার, এটা এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আসলে জনগণের স্বপ্নটা কি এটা জানতে হবে। 5 মাস পরে বিপ্লবের বা অভ্যুত্থান বলেন, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? মানে 5 মাস পর অনেকভাবেই আমরা খুবই ভালো একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমি অত্যন্ত অপটিমিস্টিক যে পেছনের অনেক ভুল ত্রুটি, মানে জনগণের, সুশীল সমাজের আমাদের অনেক ভুল ত্রুটি আমরা রিয়েলাইজ করেছি। অন্যায় যারা করেছে তারা এখন পলাতক। হ্যাঁ, তাদেরকে আরো শক্তভাবে শাসনের আয়তায় আনতে পারলে আরো ভালো হতো, আইনের শাসনের আয়তায় আনতে পারলে আরো ভালো হতো, বাট অ্যাটলিস্ট পলাতক তো, তারা এখন আর অ্যাক্টিভ নাই। তারা লুকিয়ে লুকিয়ে অনেক ষড়যন্ত্র করতে হয়তো চেষ্টা করছে, বাট তারা আর নাই। সো এখন আমরা জিনিসপত্র কারেক্টিভ একটা রাস্তায় এসছি। এই কারেক্টিভ রাস্তায় হয়তো আরো এফিশিয়েন্ট আমরা হতে পারতাম, এফিশিয়েন্সির একটু ঘাটতি আছে, কিন্তু আমরা কারেক্টিভ রাস্তায় আছি। এই কারেক্টিভ রাস্তায় যদি সোজা পথে সরুভাবে আমরা চলতে থাকি, তাহলে আমরা সামনে খুব সুন্দর ভবিষ্যৎ আমাদের দেশ এবং জাতির। কিন্তু এখানে যদি বারবার আমরা বিভ্রান্তি সৃষ্টি করি, বারবার আমরা অনৈক্য সৃষ্টি করি, এই যে এখানে যেমন একটা অনৈক্য হচ্ছে কিন্তু জুলাই মাসে, অগাস্ট মাসে, মানে আওয়ামী লীগের সাপোর্টার বা আওয়ামী লীগের সাথে এই যে 14 দল বা জাতীয় পার্টি, মানে এগুলোর বাইরে কেউ কিন্তু আওয়ামী লীগের হয়ে কাজ করেনি বা কথা বলেনি। সবাই জনগণের পক্ষে ছিল, সবাই। এবং when I say জনগণ, I mean জনগণ। মানে যখন মনে করেন আবু সাইদের বুকে গুলি করা হলো এবং এই দৃশ্য যখন পুরো দেশব্যাপী চলে গেল, তখন কিন্তু এইটা আর কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই আন্দোলন কারোর আন্দোলন ছিল না, তখনই হয়ে গেছে জনগণের আন্দোলন। যেখানে 18 তারিখে, মানে জুলাইয়ের 18 তারিখে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নেমে গেল। ঢাকা শহর, চিটাগং শহর, বড় বড় শহরগুলোতে সব স্কুল কলেজের বাচ্চারা নেবে, স্কুল কলেজ, দিস ইজ না ঢাকা বিশ্ববিদ্যালয়, এরা কোটা বুঝেও না, স্কুলের বাচ্চারা, ওরা সব নেমে গেছে। এরপর আপনার আইনজীবীরা, ডাক্তাররা, বিভিন্ন পেশাজীবীরা এবং ঘরে ঘরের থেকে, মানে জাস্ট বাপ মারা বা লোকজন, মানে আমি নিজে রাজপথে, আমার সাথে মানে প্রচুর রিক্সাওয়ালারা, ভ্যান গাড়িওয়ালারা আমার সাথে আন্দোলনে ছিল, আমার সাথে ছিল ভাই। তাহলে তারা একটা জনগোষ্ঠী না? সো এই আন্দোলনটা ঠিক আছে, একটা জায়গা থেকে যেহেতু শুরু হয়েছিল, তার জন্য সবাই ফোকাস তাদের কথা শুনছিল, কিন্তু আন্দোলনটা শুধু তাদের ছিল না, তাদের ভিন্ন জায়গা থেকে শুরু হয়েছিল। আন্দোলনটা পুরো জনতার ছিল। সো এই জনতার আন্দোলনে পুরো ঐক্য ছিল। আজকে এই ঐক্যটা কেন যেন মনে হচ্ছে বারবার শুধু মানে ফাটল ধরাবার চেষ্টা করা হচ্ছে, বা হয়তো বুঝে না, হয়তো না বুঝেই করা হচ্ছে। আমি কাউকে দোষারোপ করছি না, কারণ এগেন তরুণরা যখন কথা বলে তারা খুব সহজে তারা চটে যায়, খুব সহজে তারা উত্তেজিত হয়ে যায়। হ্যাঁ, যেমন সর্ট অফ আমি একটা টক শোতে আমি দেখেছি যে বিএনপির একজন প্রবীণ রাজনীতিবিদ বলছিলেন যে যে কোনো কিছুর জন্য জনগণের কাছে যাওয়া উচিত, আমরা কারা
সে কিন্তু নিজেকে মিন করে বলছে। আমি টকশোতে শুনেছি, যত পুরোটুকু শুনিনি, বাট ওই পার্টটুকু শুনেছি, এবং ওই পার্টটুকুতে যদি আউট অফ কনটেক্সট না নিয়ে থাকি, পরিষ্কার মনে হচ্ছে যে ভদ্রলোক এই যে প্রবীণ রাজনীতিবিদ, উনি নিজেদেরকে বলছেন যে আমরা কারা, জনগণের 18 কোটি ম্যান্ডেট নিতে হবে, আমরা কারা। এরপর আমি দেখলাম যে তরুণরা খুব লাফিয়ে উঠলো যে আমরা কারা, আমরা এটা সেটা, আমরা এটা সেটা। না না, ঠিক আছে, মানে কাউকে ছোট করা না, বাট 18 কোটি মানে কিন্তু 18 কোটি। ববি হাজিজের কথা আমরা শুনেছি, এরপরে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা যেটা আগেই বলেছিলাম তিনি অল্প দূরে আছেন, আনু মোহাম্মদ, অধ্যাপক, গবেষক, রাজনীতিরও একজন কি বলবো সমাজদার ব্যক্তি, যিনি রাজনীতি নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করতেন এক সময়, শেষ দিকে চলে গেলেন অর্থনীতিতে। আনু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনি কষ্ট করে এসেছেন এই ট্রাফিকের মধ্যেও। যেটা আমরা জানতে চাচ্ছিলাম, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল ববি হাজাজের সঙ্গে, রাজনীতি, অর্থনীতি, বিশেষ করে 2024 শেষ দিনের আগের দিন আমরা কিভাবে দেখছি, তো এটাই আলোচনা হচ্ছিল। তো আমি যেহেতু অত সময় আমাদের হাতে নেই, তো যে সময়টা আমাদের আছে সেটা হচ্ছে যে অনেকগুলো ঘটনা ঘটতে যাচ্ছে বলে মনে হচ্ছে। যেমন একটা রাজনীতিতে একটা নতুন জিনিস সামনে আমাদের একটা আসছে, যে এটা নতুন করে সংবিধানের কবর হবে, তার মানে একটা প্রক্লেমেশন আসতেছে, এটা একটা। তারপর আসছে যে রাজনৈতিক দলগুলো এটা একটা প্রতিক্রিয়া দিয়েছে, ওইদিকে জামাত এবং বিএনপির মধ্যে বাহাস লক্ষ্য করছি। আপনি কিভাবে দেখেন? আসলে যেটা হয়েছে যে ধরেন একটা একটা অচলায়তন, একটা জগদ্দল পাথরের মতো তো ছিল আগের সরকার, মানে সরানোই যাবে না, নড়ানোই যাবে না, এবং চিরস্থায়ী বন্দোবস্ত, এরকম একটা অবস্থা ছিল। এবং ওই ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলো কাজ করে, প্রতিষ্ঠানগুলো সব অকার্যকর হয়ে গেছিল, মানে প্রতিষ্ঠান বলে কিছু ছিল না। উপরের আদেশে চলতো, আদালত চলতো, বিশ্ববিদ্যালয় চলতো, দুদক বলেন, নির্বাচন কমিশন, সবই উপরের আদেশে চলতো। এক ধরনের রাজতন্ত্রের মতো ব্যবস্থা হয়েছিল। তার ফলে প্রতিষ্ঠানগুলো কাজ করেনি। যখন এইটা পতন ঘটলো এই সরকারের, ততদিনে তো অর্থনীতির মোটামুটিভাবে অবস্থা খুব খারাপ, রিজার্ভের অবস্থা খারাপ, ঋণ পরিশোধের চাপ আসছে, মূল্যস্ফীতি, মানুষের জীবনযাত্রার ব্যয়, বেশিরভাগ মানুষের জিডিপি গ্রোথ হচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষের অবস্থা খুব খারাপ, প্রকৃত আয় কমে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব একটা বড় সমস্যা। এবং এই যে আন্দোলনটা, কোটা সংস্কার আন্দোলন আসলে হচ্ছে, এটা কথাটা হচ্ছে, এসেন্সটা হচ্ছে আসলে কর্মসংস্থানের আন্দোলন। মানে কর্মসংস্থানের সমস্যা না থাকলে এত ছেলে মেয়ে এত বিক্ষুব্ধ হওয়ার কথা না, বা তার অভিভাবকরা এত সাপোর্ট দেওয়ার কথা না। এই সমস্ত সমস্যারই একটা প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভ থেকে এটা শেষ পর্যন্ত এই সরকারের পতন ঘটে। তো পতন ঘটানোর ঘটনা মানে ধরেন গণঅভ্যুত্থান তো আমরা 69-এ দেখছি, 90-এ দেখছি, কিন্তু ওই সমস্ত ওই গণঅভ্যুত্থানের সময় আপনার রাজনৈতিক দলগুলো ছিল, তাদের একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য, আদর্শ, আপনি চিনতে পারতেন সবাইকে কি সামনে কি হচ্ছে, এবং তারাও নিজেরা প্রস্তুত ছিল যে এই সরকার পতনের পরে তারা কি করবে। এইবার এটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এক হচ্ছে কেন্দ্র ছিল না, কোনো অনেক কেন্দ্র তৈরি হচ্ছিল, একটা বিকেন্দ্রীকৃত, এবং তার মধ্যে স্বতঃস্ফূর্ততা অনেক বেশি। আরেকটা হচ্ছে যে এটার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ঘোষণা, মানে এই সরকার পতনের পরে কি হবে সেটার কোনো প্রস্তুতি ছিল না। প্রস্তুতি যে ছিল না, যারা নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, পরে আমরা দেখলাম যে সরকার গঠন হলো 3 দিন পরে, সরকার পতনের 3 দিন সময় কোনো সরকার ছিল না। এটাও একটা যে কোনো প্রস্তুতি ছিল না। তবে 3 দিন পরে যে সরকার গঠন হলো, এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনো যে প্রস্তুতি কিংবা দিকদর্শন ছিল না, এটি বারবার দেখা যাচ্ছে। মানে আগে থেকে এই সরকার পতনের পরে কি ধরনের হবে, শুধু সংবিধানের কথা বললে হবে না, মানে আপনার ধরেন রাজনীতি কি হবে, শিক্ষা কি হবে, চিকিৎসা কি হবে, মালিকানা ব্যবস্থা কি হবে, এই সমস্ত কিছু তো একটা সামগ্রিক চিন্তাভাবনার ব্যাপার আছে। তো সেগুলি কোনো চিন্তাভাবনা আমরা দেখি নাই। তো এরপরে যেটা হচ্ছে যে সরকার সিদ্ধান্ত প্রক্রিয়া কিভাবে হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না, সবসময় বোঝা যাচ্ছে না যে তারা সরকার কোত্থেকে কী সিদ্ধান্তটা হচ্ছে, এবং সিদ্ধান্ত আবার দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা মব ভায়োলেন্স বলে একটা জিনিস আছে, দেখা যাচ্ছে যে একটা হইচই, জোর জবরদস্তি করলে সিদ্ধান্ত বদলা যায়, এবং প্রতিষ্ঠান আগে কাজ করতো না, এখন দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান জোর জবরদস্তির উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে। মানে কে থাকবে পদে, কে থাকবে না, কিভাবে চলবে না, এগুলি সিদ্ধান্তটা তৈরি হচ্ছে মব দিয়ে। এটা একটা খুব বিপজ্জনক পরিস্থিতি। তো এর ফলে এই যে অনিশ্চয়তাটা, এইটা আমার মনে হয় যে গণ অভ্যুত্থানের মধ্যে মানুষের তো প্রত্যাশা অনেক বেশি ছিল,
আকাঙ্ক্ষা ছিল একটা ভিন্ন বাংলাদেশ হবে। সেটার ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার, জনগণের মধ্যেও বিষয়গুলো আনা দরকার, রাজনৈতিক দলগুলো আরও পরিষ্কার অবস্থান নেওয়া দরকার, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তাদের দায়িত্ব তো সবচেয়ে বেশি, কারণ তাদের নাম করেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে। এবং আপনি ধরেন একসময় চাঁদাবাজি ছিল, এখন কেউ যদি গিয়ে বলে আমি সমন্বয়ক বৈষম্য বিরোধী, তখন লোকজন ভয় পেয়ে যাচ্ছে। কিংবা কোনো একটা জায়গায় আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, পদে আপনি পদত্যাগ দেন, ভয় পেয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এবং এগুলি খবরও ঠিক মতো আসছে না। তো এই যে অনিশ্চয়তা এবং এই ধরনের অভিযোগগুলো তো আসছে, মানুষের মধ্যে তো অভিযোগ আছে। আজ আওয়ামী লীগ সরকারের সময় এটা শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী লীগ সরকারের সময় অনেক কিছুই পত্রিকায় আসতো না, টিভিতে আসতো না, তাই বলে যে মানুষ জানতো না তা না, মানুষের মধ্যে কিন্তু খবরগুলি যেত, যেটার কারণে বিক্ষোভগুলি তৈরি হয়েছে। এখনও কিন্তু তাই, খবরগুলি কিন্তু মানুষের মধ্যে যাচ্ছে। সেই জন্য রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, তাদের দায়িত্ব অনেক বেশি। সেই কারণে বছর যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমরা একটা অনিশ্চয়তা দিয়ে শেষ করছি, এটা ঠিক হচ্ছে না জিনিসটা। মানে আমাদের তো একটা সম্ভাবনা থাকা দরকার। একটা পজিটিভ জিনিস হয়েছে যে সরকার অনেকগুলো কমিশন গঠন করেছেন, সংস্কার কমিশন, তারা রিপোর্ট দিচ্ছে। তো রিপোর্টের ব্যাপারে আরেকটা কথা মনে রাখতে হবে যে 91 সালে আমরা তখন টাস্কফোর্স হয়েছিল, ওইটাও গণঅভ্যুত্থানের পরে। তখন প্রফেসর রেহমান সোবহান ছিলেন তত্ত্বাবধায়ক সরকারে। তখন একটা অনেকগুলো টাস্কফোর্স হয়েছিল, মানে আমি যতদূর মনে পড়ে 21টা বা এরকম হবে। তৎকালীন যারা কাজে আছেন তারা সবাই ছিলেন, বিভিন্ন পদে যারা ছিলেন, ডক্টর ইউনূসও ছিলেন একটা টাস্কফোর্সে, আমি ছিলাম একটা টাস্কফোর্সে, এরকম টাস্কফোর্স অনেকগুলো হয়েছে। সেই টাস্কফোর্সের রিপোর্টগুলো আশা করা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো ওগুলি দেখবে এবং সেই অনুযায়ী কার্যক্রম করবে, সেটা কিছুই করে না, ওটা খুলেও দেখে নাই কেউ। এইবার ধরেন আমাদের তো এটা একটা প্রত্যাশা যে রিপোর্ট যেগুলো তৈরি হবে সেগুলির মধ্যে দিয়ে কিছু কাজ হবে, তো সেটা এখনো হয় নাই। সরকারের ভূমিকাটা আমার মনে হয় যে আমি নিজে মনে করি যে সরকার হিসেবে, বিশেষত অন্তর্বর্তী সরকারের হিসেবে, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা পরিবর্তনের পরে যে সরকার ক্ষমতায় আসছে, তাদের যেরকম সক্রিয় এবং সরব থাকার আমরা প্রত্যাশা করি এবং তার পজিশনটা খুব পরিষ্কারভাবে জনগণের সামনে উপস্থিত করা আমরা মনে করি প্রয়োজন, সেই ক্ষেত্রে ঘাটতি থাকছে, সেটা একটা বড় সমস্যা। আনু ভাই, এই যখন অবস্থা, তখন মানে বাংলাদেশের অর্থনীতি, যেটা আপনি কিছুটা টাচ করেছেন, কিন্তু অর্থনীতি একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে আছে। হ্যাঁ, এই অর্থনীতি যে মানুষের মধ্যে যেটা অস্বস্তি, মানুষের মধ্যে অশান্তি, আমরা মধ্যবিত্ত নয়, উচ্চ মধ্যবিত্ত গিয়ে এখন ট্রাকের জন্য ট্রাকের পেছনে লাইন দিচ্ছে, বা টিসিপি ট্রাকের কথা বলছি। তো এই যে পরিস্থিতি, অর্থনীতি তো একটা কী হচ্ছে, ব্যাংকিং অবস্থা হয়তো কিছুটা পরিবর্তন আসছে, সেটা আপনি ভালো বলতে পারবেন। তো সেটা হচ্ছে যে মানুষের মধ্যে যে স্বস্তি না আসে, তাহলে এই সংস্কার কি কাজে লাগবে? এটা ধরেন অর্থনীতির ক্ষেত্রে এটা মানুষের একটা বড় প্রশ্ন। কিন্তু আমরা পথে ঘাটে বিভিন্ন জায়গায় এখন যারা ক্ষমতায় আছেন তাদের হয়তো জনগণের সাথে অত বেশি কথাবার্তা হয় না, কিন্তু মানুষজন আমরা যখনই যেখানেই যাচ্ছি সবাই প্রশ্ন করছে যে পরিবর্তনটা কি হইল। কারণ মানুষের জীবনে, সে প্রতিদিনের জীবনে কি কি মোকাবেলা করছে সেটার উপরে সে জাজ করে, একটা বিচার করে। সেটার একটা বড় জায়গা হচ্ছে জিনিসপত্রের দাম, একটা হচ্ছে জিনিসপত্রের দাম, একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা হচ্ছে যানজট, একটা হচ্ছে সড়ক দুর্ঘটনা, হাসপাতালের অবস্থা, বিশ্ববিদ্যালয়ের অবস্থা, এগুলো সে পরিষ্কার সামনে দেখছে। এবং সেটা থেকেই প্রশ্নটা হচ্ছে যে পরিবর্তনটা কী হলো। ধরেন জিনিসপত্রের দাম বেড়েছে এবং এখানে কয়েকটা কোম্পানি আমরা জানি যে এই পুরো সরবরাহটা চেইনটা নিয়ন্ত্রণ করে, সেগুলির ব্যাপারে এই আগের সরকারও বলতো যে এদেরকে ধরা যাবে না, এই সরকারও তেমন কিছুই করছে না, মানে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি নাই। অন্যদিকে এই সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য ক্ষেত্রে যেগুলো, ধরেন এমনিতে তো কিছু একটা পজিটিভ আমরা পেয়েছি যে কয়েকটা গোষ্ঠী, ধরেন এসআলম, বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, এরা এখান থেকে প্রচুর টাকা পয়সা নিয়ে পাচার করেছে, সেগুলি এখন তথ্য প্রকাশিত হচ্ছে। ওইটা বন্ধ হয়েছে, অন্তত আপাতত তো আমরা নিশ্চিত যে এটা বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার ফলে রিজার্ভের উপরে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। তারপরে ধরেন আগের যে চাঁদাবাজি যে নেটওয়ার্ক ছিল সেটা অনেকখানি কমেছে, তার ফলে জিনিসপত্রের দাম তো কমার কথা, কিন্তু তারপরে কমছে না। এখন আবার নতুন করে চাঁদাবাজি কিছু দেখা যাচ্ছে, এগুলি মানুষের মধ্যে খুব একটা প্রশ্ন তৈরি করছে যে পরিবর্তনটা, এই সমস্ত জায়গাগুলো
এখন অন্তর্বর্তী সরকার তো স্থায়ী সরকার না, তার দুর্বলতা আমরা বুঝতে পারি, কিন্তু অন্তর্বর্তী সরকার তো যে সমস্ত জায়গায় সিদ্ধান্ত নিতে পারেন সেগুলো যথাযথভাবে নিচ্ছেন বলে আমার মনে হয় না। আর এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে সেক্রেটারিয়েট আগুন ধরলো, এই করলো সেই করলো, এগুলো এই যে তদন্ত কমিটির অভিজ্ঞতা আগের মতোই হবে এরকম একটা আশঙ্কা তৈরি হচ্ছে। যে আগে যেমন অনেক তদন্ত কমিটি হইতো, 3 দিন 7 দিনের মেয়াদ থাকতো, তারপর ওইটা আবার বাড়ানো হইতো, এক্সটেনশন হইতো। আবার আপনার মনে থাকার কথা 80-র দশকে কেউ কেউ বলতেন যে তদন্ত কমিটিগুলোর তদন্ত হওয়া দরকার। হ্যাঁ, তারপরে তো আরো অনেক জমা হয়েছে, রাইট। অভিহাজাজ, আপনাকে পরিবর্তনটা কি হলো? পরিবর্তন, আমার বিজ্ঞ সমালোচক আনু ভাই যে কথাগুলো বলছিলেন, এর আগে আমরা যে কথাগুলো বলছিলাম, মানে বড় দাগে তো 1 নম্বর পরিবর্তন হয়েছে যে বিশাল একটা শক্তি যেটা পুরো সরকারি সিস্টেমটাকে, পুরো রাষ্ট্র সিস্টেমটাকে করাপ্ট করে ফেলেছিল, সেই শক্তিটা এখন আর নেই। তবে যে প্র্যাকটিসেসগুলো, মানে যে অভ্যাসগুলো তারা সর্ট অফ ঢুকিয়েছে গত 15.5 বছর, আগেও তো অনেক কিছু ছিল, বাট 15.5 বছর অনেক কিছু ঢুকানো হয়েছে, সেগুলো রাতারাতি পরিষ্কার হয়ে যাবে এটা চিন্তা করাটা আমার মনে হয় একটু ভুল। এগুলো সময় নিয়ে এবং সঠিক পদক্ষেপ নিয়ে আস্তে আস্তে করতে হবে। তবে শুরুতেই বড় দাগের কিছু চেঞ্জেস প্রয়োজন ছিল। যেমন মনে করেন যে সচিবালয়গুলোতে, বড় বড় জেলা প্রশাসনের জায়গাগুলোতে, পুলিশ বলেন বা এরকম বড় বড় জায়গাগুলোতে, মানে অগস্ট মাসে ইফ নট ফার্স্ট উইক, ফার্স্ট মান্থেই বিশাল আকারে বদল আনার দরকার ছিল। অনেক জায়গায় এখনো বদল আসেনি। আমরা দেখেছি প্রথম 1-1.5 মাস যেই পররাষ্ট্র সচিব চিঠি লিখেছিল সব দেশে যে আমাদের দেশে টেররিস্টরা তাণ্ডব করছে, সেই পররাষ্ট্র সচিবের নতুন পররাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে মিটিং করছে। মানে এটা অত্যন্ত দুঃখজনক ছিল আমাদের জন্য। মানে আমি পার্সোনালি অফিসিয়ালি এই পয়েন্টটা তুলেছিলাম, স্পেসিফিক্যালি এই পররাষ্ট্র সচিব নিয়ে, বাট আরও এরকম এই টাইপের কিছু নিয়ে, যে এগুলো কেন হচ্ছে। এই যে গত সপ্তাহে যে সচিবালয় আগুনের ঘটনাটা, অগ্নিকাণ্ডের ঘটনাটা, এটা তো এইগুলো রিলেটেডই হয়েছে, একা একা তো হয়নি। তো যেই কাজগুলো আরো জলদি করার দরকার ছিল সেগুলো, এই যে আমি এর আগে যেটা বলছিলাম, এফিশিয়েন্সির কিছু ল্যাক আছে, কিছু ঘাটতি আছে। অভিহাজাজ, আপনি নিশ্চয়ই জানেন সমালোচকরা যেটা বলেন যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা একটা জনপ্রিয় সরকার পেয়েছি, জনপ্রিয় এবং দুর্বল সরকার পেয়েছি। জি, তখন দুর্বল সরকারের পক্ষে কি আপনার ওই সিদ্ধান্ত নেওয়া সম্ভব? না, দুর্বল সরকারের পক্ষে সম্ভব না। এখানে একটা কথা বলি, আমরা জনপ্রিয় সরকার কতখানি পেয়েছি এটা জানি না, তবে আমরা জনপ্রিয় প্রধান উপদেষ্টা পেয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা উনি অত্যন্ত জনপ্রিয় এবং আমরা সবাই এক নামে এক দাগে উনাকে পছন্দ করি, মোটামুটি সবাই, মানে যাকেই আপনি জিজ্ঞেস করেন। যদিও এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে আসেনি, বাট আপনি বাইরে যেও র্যান্ডম যদি 10 জনকে জিজ্ঞেস করেন, আমি ধরে নিচ্ছি, কারণ আমি যাদেরকে জিজ্ঞেস করি মানে বিশাল আপনার অধিকাংশই তাকে অত্যন্ত পছন্দ করেন, শ্রদ্ধা করেন। সো সেই হিসাবে আমি বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টা অত্যন্ত জনপ্রিয় প্রধান উপদেষ্টা। বাকি পুরো উপদেষ্টা মণ্ডলী সম্বন্ধে আরো অনেক ধরনের জনগণের ভিতর আলোচনা আছে, এনজিওগ্রাম বা কি গ্রাম, এরকম অনেক ধরনের নামকরণও আছে। এটা দুষ্টামি করে, এগেন আমাদের সরকার বাক স্বাধীনতা এখন আছে, এখন আমরা অনেক কিছু বলতে পারি, আগে তো এগুলো বলতে পারতাম না। কিন্তু সরকার পুরোপুরিভাবে জনপ্রিয়, এখানে যেমন কিছু প্রশ্ন রয়ে যায়। একইভাবে দুর্বল সরকার, এটা একদম পরিষ্কার। কিন্তু দুর্বল সরকার এটা তো বাই নেচার। যখনই আপনার একটা ইন্টারিম সরকার আসে, মানে এগেন তাদের ফুল টার্ম সরকার না, এবং ফুল টার্ম সরকারের যে পদ্ধতি দিয়ে আসতে হয় সেই পদ্ধতিও তাদের আসতে হয়নি, তাহলে এই ফুল টার্ম সরকারের শক্তি তো তাদের থাকার কথা না। তাহলে শক্তি যদি না থাকে তাহলে ওই ফুল টার্ম সরকারের কাজগুলো তারা করতে পারবেন না। যেমন আনু ভাই একটা কথা তুলেছিলেন, 91 সালে অনেকগুলো টাস্কফোর্সের সাথে উনিও ছিলেন। ওই টাস্কফোর্সগুলো তাদের কাজগুলো কমপ্লিট করতে পারেনি। ওই টাস্কফোর্সগুলো হয়তো 3 মাসের ভিতরেই তাদের কাজগুলো জমা দিতে হয়েছে, যে 3 মাসে আবার কেয়ারটেকার সরকার ব্যস্ত ছিল নির্বাচন তৈরি, মানে নির্বাচনটা দেবার জন্য শেষ হয়েছিল, কিন্তু ওগুলি কেউ দেখে নাই। হ্যাঁ, কেউ দেখেনি। এগেন আজকে যে অপরচুনিটিটা বা এই জুলাই আগস্টের পর যে অপরচুনিটিটা ছিল, যে সুযোগটা ছিল, আপনাদের তখনকার টাস্কফোর্স এই সুযোগগুলো পায়নি। মানে কেয়ারটেকার সরকার একদম সেট টাইম ছিল, 3 মাসেই হতে হবে। পলিটিক্যাল পার্টির ওই 3 মাস পাই তাদের নির্বাচন নিয়ে ব্যস্ত, আপনাদের সাথে উঠা বসা হয়নি। জুলাই আগস্টের পর কিন্তু সেম কেসটা ছিল না। অত্যন্ত দুঃখজনক। কিন্তু যে কমিশনগুলো ফর্ম হয়েছে, কোনো কমিশন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে উঠা বসা করেনি, বারবার করে আলোচনা করেনি। বেশ কিছু কমিশন বড় দাগে বলে দিয়েছে আপনারা লিখিত আকারে জানান। লিখিত আকারে জানিয়ে দেওয়ার একটা ডায়ালগ এক জিনিস না। আজকে আনু ভাইয়ের আমি যদি বসি, আমি কিছু বলবো, আনু ভাই বলবে দেখো বাবা এই জিনিসগুলো, ভাই দেখেন এই জিনিসগুলো সম্ভব না। আমি বলবো ভাইয়া আপনি এটা একটু দেখেন, এটা একটু সম্ভব হইতে হবে, তাছাড়া আমরা বাস্তবিক কাজ করতে পারবো না। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় আসবে। এই আলোচনাগুলো 2 মাস, 3 মাস, 6 মাস হতে পারে। কারণ টাস্ক ফোর্সের কথা আমি আপনাকে একটা কথা বলি, এটা আমি জানি না আনু ভাই একমত হবেন কিনা, বাট বাংলাদেশের বেশিরভাগ যে প্রবলেমগুলো, যতগুলো কমিশন দেওয়া হয়েছে, ওই কমিশন পুরো বাদ দেন।
ওই কমিশনের একজন জ্ঞানী ব্যক্তিকে নিয়ে আসেন, ওই পুরো কমিশন যেই রিপোর্টটা দিবে ওই একজন জ্ঞানী ব্যক্তি ওই থেকে বেটার রিপোর্ট আপনাকে দিতে পারবে। ওই একজন জ্ঞানী ব্যক্তি আপনাকে ওর থেকে বেটার রিপোর্ট দিতে পারবে। মৌলিক প্রশ্ন। টাস্কফোর্সটা দরকার না, না এখানে মানে আপনি লিখিত আকারে রিপোর্টটা দেখতে কত সুন্দর, কত জ্ঞানী, একজন আপনাকে আরো বেটার দিতে পারবে গ্রুপ ওয়ার্কের থেকে। টাস্কফোর্সের দরকার কেন? টাস্কফোর্সের দরকার কারণ অনেক লোকজন দরকার, কারণ এই যে কমিউনিকেশনটা, সবার সাথে বারবার ডায়ালগটা, যে সব স্টেক হোল্ডাররা কি চায় সেগুলো পুরোপুরিভাবে আমাদের কমিশনের রিপোর্টের ভিতরে প্রতিফলিত হয়েছে কিনা। আপনি একটা রিপোর্ট তৈরি করলেন, যারা দেশ পরিচালনা করবে, আপনি মানে মনে করেন ইলেকট্রাল ব্যবস্থা নিয়ে একটা রিপোর্ট তৈরি করলেন, যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে তাদের সাথে কোনো আলোচনা করলেন না, তাদের কোনো সম্মতি নাই, ওই ব্যবস্থাটা কোনোদিনও বাস্তবায়ন হবে? হবে না ভাই। আপনি আপনার বাণিজ্য ব্যবস্থা নিয়ে একটা রিপোর্ট তৈরি করলেন, কিন্তু বিজনেস কমিউনিটির সাথে আপনি একবারও বসলেন না, ওইটা জীবনে আর বাস্তবায়ন হবে? হবে না। তো এই যে এই কমিশনগুলো রিপোর্ট করেছে, এবং এগেন আমি সাধুবাদ জানি এই কমিশনগুলো ফরমেশনে, তাদের কাজে, এবং আমি আমার পক্ষ থেকে বারবার করে তাদেরকেও জানাতে চেষ্টা করেছি, সরকারের পক্ষ মানে উপদেষ্টা মণ্ডলীকেও জানাতে চেষ্টা করে যে আমাদের ডায়ালগগুলো আরো রেগুলার হওয়া উচিত প্রত্যেকটা এই কমিশনগুলোর সাথে, কিন্তু এই জিনিসগুলো হয়নি। এগুলো হলে হয়তো তাদের রিপোর্টটা আরো ভালো হতো। এনিওয়ে, ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট, যে অন্তর্বর্তীকালীন সরকার বড় চেঞ্জেস করার শক্তি তাদের থাকারও কথা না। সো এবং এই সরকারের নাই, না তাদের পাবলিক ম্যান্ডেটে আছে, না তাদের নেটওয়ার্কে আছে, না তাদের, অনেক সময় আমরা দেখি না অনেক সময় বন্দুকের শক্তিতে সরকার চলে আসে, একদম প্রথমে বিপ্লব নিয়ে কথা বলছিলাম, না তাদের সেই শক্তিটাও আছে। এই জায়গায় আমার মনে হয় সবচেয়ে ভালো হতো, এবং এখনো হয়, যদি সবার সম্মতি নিয়ে, এবং বেশিরভাগ রাজনৈতিক দল থেকে শুরু করে স্টেক হোল্ডাররা বেশিরভাগ আপনার রিফর্মে একমত, সেই জায়গাগুলো সম্মতি নিয়ে নতুন সুন্দর একটা নির্বাচনের জায়গায় যে তাদের উপরে একটা প্রেশার রাখা, যে এই রিফর্মগুলো সামনে যেয়ে যেন হয়। অনেক ধন্যবাদ। আনু ভাই, আপনি ওর কথা তো শুনলেনই। আমার যেটা জানার কৌতূহল, এই যে সংবিধান কবর হয়ে যাবে আগামীকালই তাদের একটা ঘোষণার মধ্যে দিয়ে, এবং সেটা কীভাবে বাস্তবায়িত হবে, সরকার আবার বলছেন আমরা এটার মধ্যে নেই, সরকারের সঙ্গে সম্পর্ক নেই, আবার সরকারের সঙ্গে সম্পর্ক আছে, কারণ তাদের 3 জন প্রতিনিধি তো সরকারই আছে। তো এই অবস্থায় বাংলাদেশের আগামী দিনের যে সাংবিধানিক সংকটের দিকে দেশ যাচ্ছে কিনা? না, সংবিধান কবর হয়ে যাবে এটা এক দুজন ব্যক্তি বললে তো হবে না, মানে এক দুজন ব্যক্তি না, এটা তাদের ঘোষণায় আসছে। কিন্তু সংবিধান এখানে একটা কমিশন হয়েছে, মানে এই সরকারের সবচেয়ে পজিটিভ ঘটনা হলো উনি যেগুলি বললেন, এই কমিশনগুলো গঠনই হচ্ছে সবচেয়ে পজিটিভ। মানে এর বাইরে কোনো কার্যকর পদক্ষেপ আমরা ওইভাবে দেখি নাই। কমিশনগুলো গঠন হয়েছে এবং কমিশনের মধ্যে অনেক যোগ্য লোক আছেন, তারা হয়তো কিছু ভালো জিনিস দেবেন, এবং সেগুলি পরবর্তী যে যারা সরকার আসবে, এই সরকার সেগুলো বাস্তবায়ন করতে পারার কথা না, কারণ এটার জন্য একটা পরিষ্কার জনসমর্থন লাগবে, ভিত্তি লাগবে। পরবর্তী সরকারের জন্য এটা নিশ্চয়ই একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে এবং একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করবে, সেটা একটা ভালো কাজ। কিন্তু জনপ্রিয়তা আপনি যদি বলেন, কিংবা সংবিধানের অন্যান্য বিষয়, জনপ্রিয়তা কিন্তু ধরেন বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবের চাইতে জনপ্রিয় কোনো নেতা আসে নাই, এবং ভবিষ্যতে আসবে বলে আমার মনে হয় না। এই মাত্রায় জনপ্রিয় ছিলেন তিনি। কিন্তু আপনি ৭২-এর কথা চিন্তা করেন, ৭২-এর কয়েক মাসের মধ্যে মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছিল, এবং সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হচ্ছে যে কয়েক মাসের মধ্যে জাসদ গঠন, ছাত্রলীগ ভাগ হইল, জাসদ গঠন হইল, ভুখা মিছিল হইল, এই সমস্ত অনেক কিছু হইতে থাকলো। তো কাজে এটা কিন্তু একটা মনে রাখার, ৭২-এর কন্ডিশনটা আমার মাঝে মধ্যে মনে হয় যে ৭২-এ কী পরিস্থিতিটা হয়েছিল। তো জনপ্রিয়তা কিন্তু স্থায়ী জিনিস না। জনপ্রিয় একজন ব্যক্তি জনপ্রিয় হইতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ, শেখ মুজিবের একটা কথা ছিল, আমি বাকশালের বক্তৃতা দিচ্ছিলেন, আমি টেলিভিশনে সরাসরি শুনছিলাম, তিনি বলছিলেন যে বাংলাদেশের মানুষ, তুমি যদি হাঁটু, ঠিক তার অবজারভেশনটা ভালো ছিল, তুমি যদি হাঁটু জলে নামো, বাংলাদেশের মানুষ বুক জল পর্যন্ত নামবে। তুমি জনগণের জন্য, জনগণ যদি বোঝে যে তুমি তার জন্য হাঁটু জল পর্যন্ত নামছো, তাহলে সে বুক জল পর্যন্ত নামবে। যদি দেখে যে তুমি তার সাথে বেইমানি করছো, তাহলে তোমাকে কিন্তু কোনোদিন মাফ করবে না। এটা শেখ মুজিবের এই কথাটা একেবারে খুবই সত্যি কথা, এবং তারা নিজেরাও এটার প্রতিক্রিয়া, এই যে জনগণের প্রতিক্রিয়া, আমরা এটা তারও প্রমাণ পেয়েছি। তো সংবিধান একটা মনে রাখতে হবে যে বাংলাদেশের একটা ইতিহাস আছে, বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আসছে, সেই মুক্তিযুদ্ধকে তো খারিজ করা যাবে না। আমরা এই মুক্তিযুদ্ধ মানি না, এটা বললে তো হবে না, এটা তো বাংলাদেশের জনগণ, এটা জনযুদ্ধ একটা, সেই জনযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ আসছে। সেই বাংলাদেশের প্রতিষ্ঠার সময়, লড়াইয়ের সময় আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের ভূমিকা ছিল, ভারতের ভূমিকা ছিল, কিন্তু ভারতের নানা রকম ইন্টারেস্টের ব্যাপার থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের লড়াই ছিল সেটা। এবং বাংলাদেশের মানুষ পাকিস্তানের এরকম একটা প্রশিক্ষিত সেনাবাহিনীকে মোকাবেলা করার যে সাহসটা দেখিয়েছেন সে সময়, সেই সাহসটা কিন্তু এখনও আমাদের অনুপ্রেরণা।
যে এরকম একটা বাহিনীকে যে জাতি মোকাবেলা করতে পারে, সেই জাতিকে কোনো স্বৈরাচার এসে স্বৈরশাসন ফ্যাসিবাদ দিয়ে তাকে কাবু করা যাবে না। এই সাহসটা আমি নিজেও ব্যক্তিগতভাবে অনুভব করি। তো কাজেই ওইটার থেকে তা আমি বাতিল করে দিতে পারবো না। ওই মুক্তিযুদ্ধের পরে একটা সংবিধান হয়েছিল, ওইটা টেকনিক্যাল প্রবলেম ছিল, নিয়ম নীতি ঠিকমতো হয় নাই, এবং শেখ মুজিবের একেবারে ব্যক্তিগত সরাসরি হস্তক্ষেপের কারণে আলোচনাও যথেষ্ট হয় নাই, এবং ওই সংবিধানের মধ্যে স্বৈরতন্ত্রের উপাদানও ছিল, বীজও ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের কারণে এবং আগে 60 দশক জুড়ে 69-এর গণঅভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধের কারণে ওই সংবিধানে তার প্রতিফলনও ছিল। আপনি এই যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন, সেইটার বিষয়গুলো ওই সংবিধানের মধ্যে ছিল। অনেক উপাদান ছিল, যে উপাদানগুলো আমাদের এখনও রাখতে হবে। এখন ওই সংবিধান কবর দেওয়া মানে কি? কবর দেওয়া মানে কি ওইগুলিও কবর হবে? এখন এগুলি তো এভাবে বললে হবে না। এটা তো একটা নির্দিষ্ট একটা প্রক্রিয়া আছে, এবং যারা বিপ্লব করার জন্য একটা সংগঠন কিংবা বিপ্লবের প্রক্রিয়ার জন্য তো রাজনৈতিক ঘোষণা, কর্মসূচি, নীতিমালা, জনসমর্থন, জনভিত্তি, তার রাজনৈতিক প্রক্রিয়া এবং লম্বা রাজনৈতিক কাজ, সেগুলির একটা মধ্যে দিয়েই তো বিপ্লবী পরিবর্তন তৈরি হয়। হঠাৎ করে একজন এসে বললে তো হবে না যে আমি বিপ্লব করছি। এটা তো সাধারণত সামরিক শাসকরা বলে। সামরিক শাসকদের আমরা যখন, আমাদের দেশে সামরিক শাসন সাধারণত হয়েছে বৃহস্পতিবার রাতে, শুক্রবার পরের দিন জুম্মাবারে তাদের নামাজটা দরকার। তো এই বৃহস্পতিবার রাতে হইতো, এবং এসে তারা বলতো যে আমরা একটা বিপ্লব করছি দুর্নীতির বিরুদ্ধে, এবং তোমার এই সমস্ত নানান কিছু বলতো, এবং তারপরে নিজেরা দুর্নীতির একটা চরম তো এইটা করলে তো হবে না। একটা তো জনগণকে হিসাবে রাখতে হবে এবং ইতিহাসকে বিবেচনার মধ্যে রাখতে হবে। এটা হলো আমার কথা। অনেক ধন্যবাদ আপনাকে আনু ভাই। শেষে এসে যোগ দিয়েও আমাদেরকে অনেক নতুন তথ্য হাজির করেছেন, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। ববি হাজ্জাজ, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।